আর বেডের পাশের টেবিলে হাতের কুনুই লেগে ব্যথা পেয়েছি। হাত নাড়াতে পারছি না। হাত একটু বাঁকা করে দেখি রক্ত জমে গেছে, কিন্তু কালো হওয়ায় বেশি বোঝা যাচ্ছে না। কালো হওয়ায় এই একটা সুবিধা আছে, আঘাতগুলো সহজেই লুকানো যায়। ভাবতে একটা তাচ্ছিল্যের হাসি বেরিয়ে এলো ভেতর থেকে। কষ্ট করে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। ওনাকে ফেস করতে ইচ্ছে করছে না এখন। ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছি। আজ আর মেঘলার সাথে খারাপ ব্যবহার করে অনুতাপ হচ্ছে না। সব মেয়েই এক। তোমাকে নিষ্পাপ ভেবেছিলাম, কিন্তু তুমি তো ওই ছলনাময়ের বোনই। তুমিও ওর মতোই বের হলে কেন মেঘলা? কেন তোমার জন্য এই মনে যে মায়া তৈরি হতে শুরু করেছিল, কেন সব মিথ্যে করে দিলে? ভেবেছিলাম তোমাকে আর কষ্ট দেব না, রূপের থেকে প্রতিশোধটা অন্যভাবে নেব। কিন্তু তুমিও তো সমান অপরাধী। না না, রূপের থেকে তুমি বেশি অপরাধী। রূপ আমার সাথে ছলনা করে অন্য কারো হাত ধরেছে, আর তুমি অন্য কারো সাথে ছলনা করে আমার হাত ধরেছ। দুজনেই একই দোষে দোষী তোমরা, তাই দুজনকেই শাস্তি পেতে হবে। তোমার শাস্তিটা বেশি কষ্টের হবে মেঘলা, কারণ তোমার জন্য দুজন মানুষ কষ্ট পেয়েছে। যার হাত ছেড়েছ সেও কষ্ট পেয়েছে, আর আমিও। কিন্তু রূপ তো শুধু আমাকে কষ্ট দিয়েছে, যার হাত ধরেছে সে তো সুখেই আছে। এবার তুমি বুঝবে আকাশ চৌধুরী কতটা খারাপ হতে পারে। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখি মেঘলা রুমে নেই। যেখানে ইচ্ছে যাক, আমার কি। একটা ট্রাউজার আর টি শার্ট পরে বেডে শুয়ে পড়লাম। ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে অনেক সময় হলো। এখানে রাতের অন্ধকার বা চাঁদের আলো উপভোগ করার উপায় নেই। বাড়ির চারিপাশে কৃত্রিম আলোয় আলোকিত ব্যালকনি। চুপচাপ ব্যালকনিতে দোলনায় গিয়ে বসে পড়লাম। আজানের শব্দে ঘুম ভাঙলো। উঠে বসলাম। রুমের লাইট এখনো জ্বলছে। রাতে বেডে শুতেই ঘুমিয়ে গেছি ক্লান্ত থাকায়। মেঘলা লাইট অফ করেনি। ভালো করে তাকিয়ে রুমের কোথাও মেঘলাকে দেখলাম না। কোথায় গেল মেয়েটা? এবার ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি বেড থেকে নেমে ওয়াশরুমে আছে কিনা চেক করলাম। না, নেই। তাড়াতাড়ি বেলকনিতে গেলাম। দোলনায় বসে ঘুমিয়ে আছে। কতটা মায়াবতী আর নিষ্পাপ লাগছে মেয়েটাকে। কে বলবে এই নিষ্পাপ মুখের পিছনে একটা লোভী মেয়ে লুকিয়ে আছে? ভাবতেই রাগ উঠে গেল। রুমে এসে ওয়াশরুমে চলে এলাম। অজু করে মসজিদের দিকে গেলাম। গতকাল রাতে কখন দোলনায় ঘুমিয়ে গেছি মনে নেই। আজানের শব্দে ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, তাই চোখ বন্ধ করে বসেছিলাম। মনে হলো ব্যালকনিতে কেউ এসেছে। তাকাতেই দেখলাম আকাশ পেছন ফিরে চলে যাচ্ছে। এখানে কেন এসেছিল? আমি এখানে আছি কি তাই চলে গেল? গত রাতের কথা মনে পড়ে গেল। এই চোখটাও না যখন তখন পানি গড়িয়ে পড়ে। চোখ মুছে উঠে ব্যালকনির দরজার সামনে আসতেই দেখলাম আকাশ বেরিয়ে যাচ্ছে। মাথায় টুপি, নীল পাঞ্জাবি আর কালো জিন্স পরা। জিন্সটার নিচে একটু উপরের দিকে গুছানো। মাশাআল্লাহ, অপূর্ব লাগছে। দেখেই বোঝা যাচ্ছে নামাজে যাচ্ছে। উনি নামাজ পড়ে জানতাম না তো, জানবই বা কেমন করে? ওনাকে দেখেছি কদিন ধরে। আমি ভাবনায় বিভোর, তার মধ্যেই উনি বেরিয়ে গেল। আমিও চিন্তা ভাবনা বাদ দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। একটু কোরআন তেলাওয়াত করতে লাগলাম। রুমের সামনে আসতেই একটা মিষ্টি সুর কানে এলো। কি সুন্দর কণ্ঠে কেউ কোরআন তেলাওয়াত করছে। কে? রুমে আসতে দেখতে পেলাম মেঘলাকে তেলাওয়াত করতে। যে এত মুগ্ধকর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে সে কি লোভী হতে পারে? যার মন পবিত্র না, তার ভেতর থেকে এত মুগ্ধকর কোরআনের সুর আসতে পারে না। কিন্তু এতগুলো প্রমাণ তো মিথ্যে হতে পারে না। প্রত্যেকটা প্রমাণ আমি নিজে যাচাই করে দেখেছি। তাহলে আর ভাবতে পারছি না। একটু তিলাওয়াত শুনে ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে এলাম এক্সারসাইজ করতে। তেলাওয়াত করছিলাম, তখনই উনি রুমে এসে চেঞ্জ করে বেরিয়ে গেলেন। আমি আর একটু তেলাওয়াত করে কিচেনের দিকে গেলাম। মা আর টিয়া আপু ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করেছে। মা, আমি হেল্প করি? করতে হবে না, আমি করে নিব। আর হেল্প করার জন্য তো আমি আছি। মার চাঁদের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। মা এখন আমার সাথে তুই করে বলে। কিছু একটা করি। আচ্ছা ঠিক আছে, বল কি করতে পারিস। আসলে হয়েছে কি, আমি রান্না করতে পারি না। আচ্ছা তাহলে দাঁড়িয়ে দেখ কিভাবে করি, আর শিখে নে। না না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আর দেখিয়ে দাও, আমি করছি। আচ্ছা, আটার মধ্যে পানি দিয়ে মাখতে শুরু কর। এরপর মা বলে আর দেখিয়ে দিতে লাগলো, আর আমি করতে লাগলাম। রুটি, সবজি, ডিমের অমলেট আর ফলের জুস। রুটিগুলো এক এক দেশের মানচিত্র হয়েছে। আটা হাত মুখে লেগে আছে। পাগলি, আটা মনে হয় গায়ে বেশি মেখেছিস। যা ফ্রেশ হয়ে আয়, আমি সব ডাইনিং টেবিলে নিয়ে রাখছি। আচ্ছা। এক্সারসাইজ করে শাওয়ার নিয়ে এসে
আয়নার সামনে দাঁড়ালাম আর মেঘলা রুমে এলো। ওকে দেখেই হাসি পেয়ে গেল। দেখে মনে হচ্ছে আটা ময়দার সাথে যুদ্ধ করে এসেছে। অনেক কষ্টে হাসি আটকে রাখলাম। আচ্ছা, উনি কি ইচ্ছে করে আমার সামনে এভাবে আসে? আজও শুধু টাওয়াল পরে ভেজা গায়ে দাঁড়িয়ে আছে। ওনাকে এভাবে দেখলে যে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে এলাম ফ্রেশ হতে। অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে এলাম। চাঁদ কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। পিচ্চিটা অনেক ফাস্ট। বাড়ির সেই গম্ভীর ভাবটা আর নেই। এই বাড়িতে আসায় মা আর চাঁদ আগের মতো হয়ে গেছে। এটাই আমার জন্য অনেক। সব আগের মতো হয়ে গেছে, শুধু বাবা নেই। আমি বাবার মনের মতো নিজেকে তৈরি করেছি, কিন্তু বাবা দেখলো না। থাক না, মা আর চাঁদকে তো খুশি করতে পেরেছি, সেটাই অনেক। গুড মর্নিং মা। গুড মর্নিং চাঁদ। গুড মর্নিং। গুড মর্নিং। এমনভাবে বসছিস যেন তোর শাশুড়ি মারা গেছে। আকাশ, এটা কেমন কথা? সরি মা, কিন্তু তোমার মেয়ের মুখটা দেখো, যেন দেশে দুর্ভিক্ষ লেগেছে। আর ও দেশের প্রধানমন্ত্রী। টেবিলের দিকে তাকা, তাহলে আমার মুখটা এমন করার কারণ বুঝতে পারবি। কেন, কি? খাবারের চেহারা দেখে কথা বন্ধ হয়ে গেল। মা, তোমার কি হয়েছে? খাবারের চেহারা এমন কেন? কি রান্না করেছো? আজকে আমি না, মেঘলা রান্না করেছে। এগুলো কি খাওয়ার যোগ্য মা? নিজে দেখতে যেমন, খাবারও বানিয়েছো তেমন। আকাশ, সিঁড়ি দিয়ে নামার সময় ওনার কথাগুলো শুনতে পেলাম। কথাগুলো তীরের মতো বুকে এসে বিঁধল। আমি তো ওনাকে বলিনি আমার মতো কালো মেয়েকে বিয়ে করতে, তাহলে এখন কেন বারবার এমন অপমান করছে? নিচে আর নামলাম না। দৌড়ে রুমে এসে ব্যালকনিতে গিয়ে দোলনায় পিঠ থেকে বসে পড়লাম। চোখ বাদ মানছে না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে নদীর স্রোতের মতো। নিজের উপর রাগ হচ্ছে, কেন রাখতে গেলাম। মনে মনে ঠিক করে নিলাম, যেদিন খাওয়ার যোগ্য রান্না করতে পারবো আর খাওয়াগুলো দেখতে আমার মতো কুৎসিত হবে না, সেদিন রান্না করে আপনাকে খেতে দেব। দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলাম। আমি আর একটা কথাও শুনতে চাই না আকাশ। মেয়েটা কষ্ট করে বানিয়েছে, আজ সবাই এগুলোই খাবে। আর ওকে দেখিয়ে দিয়েছে আমি, তাই খারাপ হলে দোষ ওর না, আমার। আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে শুরু করলাম। চোখ বুজে বিসমিল্লাহ বলে মুখে দিলাম। না, দেখতে যতটা খারাপ হয়েছে খেতে ততটা খারাপ না। খেতে ভালোই লাগছে। চুপচাপ খেতে লাগলাম। মা দেখতে বাজে হলো, খেতে ভালোই হয়েছে। ঠিক বলেছিস। চাঁদ চল, আজ তোকে আমি কলেজে ড্রপ করে দিব। সত্যি? তাড়াতাড়ি শেষ করে আয়, আমি গাড়িতে ওয়েট করছি। ওকে। খাওয়া শেষে গাড়ি বের করে গেটের সামনে চাঁদের জন্য ওয়েট করতে লাগলাম। কি মনে করে রুমের দিকে একবার তাকালাম। গেট থেকে আমার রুমের বেলকনি দেখা যায়। মনে হচ্ছে মেঘলা বেলকনির কর্নারে ফ্লোরে বসে আছে দেয়ালে হেলান দিয়ে। বেলকনিতে অনেক ফুলের গাছ লাগানো, তাই ভালোভাবে দেখাও যাচ্ছে না। কিন্তু মেঘলা ওখানে বসে আছে কেন এইভাবে? ব্রেকফাস্ট করতেও এলো না। কি হলো ভাইয়া? চল, ওইদিকে কি দেখছিস? কিছু না, যাচ্ছি। ভাবনায় বিভোর ছিলাম। চাঁদ কখন গাড়িতে উঠেছে টেরই পাইনি। চাঁদের ডাকে ভাবনা ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে এলাম। টিয়া, যা তো মেঘলার খাবারটা রুমে দিয়ে আয়, হয়তো খারাপ লাগছে তাই নামেনি। আচ্ছা, মেঘলার রুমে? বৌমনি কই তুমি? খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। টিয়া আপুর ডাক শুনে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। চোখ মুখ মুছে সব ঠিকঠাক করে নিলাম। আসছি আপু, তুমি খাবারটা টেবিলের উপর রাখো। এ কি বৌমনি, তোমার চোখ এমন ফোলা আর লাল হয়ে আছে কেন? আর বলো না, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি আর কোথা থেকে একটা পোকা এসে চোখে পড়লো। এখন চোখের অবস্থা দেখো, নিচেও যেতে পারলাম না। ভালো হয়েছে নিচে যাওনি, ছোট স্যারের বলা কথা শুনলে অনেক কষ্ট পেতে। ঠিক আছে, তুমি তাহলে খেয়ে নাও, আমি যাই। আচ্ছা যাও। খাবারের দিকে তাকিয়ে আবার চোখ ভরে উঠল। সত্যি খাবারগুলো দেখতে আমার মতো বাজে হয়েছে। খাবার খাচ্ছি আর চোখ মুছে যাচ্ছি। আব্বা সব সময় বলে খাবারে চোখের পানি ফেলতে নেই, খাবার অভিশাপ দেয়। মা যখন কোনো কিছুর জন্য মারতো, আমি রাগ করে খাবার খেতাম না। আবার মেরে খাবার খাওয়ালে রাগে জেদে কাঁদতাম আর খেতাম। তখন আব্বা বলতো, মা খাবারে চোখের পানি ফেলতে হয় না, খাবার অভিশাপ দেয়। কিন্তু আজকে আমার চোখের পানি যে থামছে না, কি করব? কোনো মতে খাবার শেষ করলাম। দুপুরে রান্নার সময় মাকে টুকি টুকি হেল্প করলাম আর ভালোভাবে দেখতে লাগলাম কিভাবে রান্না করে। রাতের রান্নার সময়ও একই কাজ করলাম। দিনটা এভাবেই গেল। রাতে ডিনারের আগেই উনি ফিরে এলেন। আমরা সবাই তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছি আর গল্প করছি।
উনি এসে সোজা উপরে চলে গেলেন। আমরা আবার আমাদের কাজে মনোযোগ দিলাম। অফিস থেকে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আমি সোজা রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। মা চলে গেল ডিনার সাজাতে, সাথে মেঘলাও। আমিও মার সাথে চলে এলাম। সবাই চলে এসো, খাবার রেডি। সবাই ডিনার করতে বসে পড়লাম। কথাটা সবার সামনে বলতে গেলে এখানেই বলতে হবে। মা, আমার একটা কথা ছিল। খাওয়া রেখে আমার দিকে তাকালো সবাই। কি কথা? মা, আসলে আমি তো অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি, তাই পড়াশোনা কন্টিনিউ করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। এটা তো ভালো কথা। তুই আগামীকাল আকাশের সাথে গিয়ে কাগজপত্র সব তুলে এনে এখানকার ভার্সিটিতে ভর্তি হয়ে যাবি। এখানে অনেক ভালো ভালো ভার্সিটি আছে। আমি যে ভার্সিটিতে আছি সেটাও অনেক ভালো, আর এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে যেতে। ভার্সিটিও ভালো, আর যারা সেখানে পড়ে তারাও ভালো, তাই না মেঘলা? মানে? কিছু না, তুমি সেখানেই পড়ো। সেখান থেকে চলে এলে তার দেখা পাবে কি করে, তাই না? আর তাছাড়া আগামীকাল আমার পক্ষে কোথাও যাওয়া পসিবল না। কেন? কেন তোমার মনে নেই? আগামীকাল বিজনেস অ্যাওয়ার্ড ফাংশন। বাবা মোট 15 বার অ্যাওয়ার্ড পেয়েছে এই দিনে, আর 5 বছর একটা না। ভুলেই গেছি 3 বছরে। আগামীকাল আমরা সবাই যাচ্ছি ফাংশনে। গত 3 বছর অ্যাওয়ার্ড পেয়েছে মির্জা গ্রুপ অফ কোম্পানি। এবার কে পায় সেটাই দেখার বিষয়। কে আর পাবে? যারা পায় তারাই পাবে। দেখা যাক। মেঘলা, তাহলে তুই আগামীকাল থেকে ভার্সিটিতে চলে যাস। ড্রাইভারকে বলে দিব, দিয়ে আসবে আবার নিয়ে আসবে। না মা, আমি এমনি চলে যাব আগের মতো। না রে, দেশের অবস্থা ভালো না, একা রাস্তায় বের হওয়া ঠিক না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত দামি গাড়ি নিয়ে ভার্সিটিতে গেলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ভার্সিটি থেকে একটু সামনে নেমে যেতে হবে। খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেল। আমিও টিয়া আপুকে হেল্প করে রুমে এলাম, চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। আজ সারাদিনে একটা কথাও মেঘলা আমার সাথে বলেনি। মনে হচ্ছে কতদিন ও আমার সাথে কথা বলে না, কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখন রুমে এসেও সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতেই হাত টেনে কাছে নিয়ে এলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আকাশ হঠাৎ হাত টেনে কাছে নিয়ে যায়। গতকাল রাতে হাতে ব্যথা পেয়েছি, মেডিসিন না নেওয়ায় ব্যথা আরো বেড়েছে, তাই উনি ধরায় ব্যথা পাচ্ছি, কিন্তু আর শব্দ করলাম না। তুমি কি আমাকে ইগো দেখাচ্ছ? আমাকে ইগনোর করার চেষ্টা করছো? কই না তো। আজ সারাদিনে একটা কথা বলছো আমার সাথে? অফিস থেকে আসার পর তুমি এসে জিজ্ঞেস করেছো আমার কিছু লাগবে কিনা। অবাক হয়ে তাকালাম। আমি ওনার সাথে কথা না বললে ওনার কি আসে যায়? আর আমি কে ওনার? এগুলো কেন করব আমি? এগুলো তো স্ত্রীরা করে স্বামীর জন্য। আপনি তো আমাকে মানেন না স্ত্রী হিসেবে। আমি মানি আর না মানি, কিন্তু আমার দায়িত্ব আমি পালন করছি। তোমার কিছুর অভাব রেখেছে এই বাড়িতে? তোমার যখন যা চাই পেয়ে যাবে, তাই তুমিও নিজের দায়িত্ব পালন করবে। কিছুর অভাব রাখেননি, যা চাই পেয়ে যাব। কিন্তু একজন স্ত্রী সবচাইতে বেশি যেটা চাই সেটা কখনোই পাবো না, আর তা হলো স্বামীর ভালোবাসা। একদম বড় বড় কথা বলবে না। গাল চেপে ধরে যা বললাম যাতে মনে থাকে। নিজের দায়িত্ব পালন করবে। অফিসে যাওয়ার আগে আর অফিস থেকে আসার পরে তোমাকে যাতে সামনে পাই, কথাটা মাথায় রেখো। হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, আগামীকাল থেকে নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করব। চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ওকে ছেড়ে বেডে শুয়ে পড়েছি। না না, ওর প্রতি দুর্বল হওয়া যাবে না। যে একজনকে ছাড়তে পেরেছে সে আমাকে ছাড়বে না, তার কি নিশ্চয়তা আছে? ঘুম ভেঙে গেল আজান শুনে। মসজিদটা মনে হয় কাছেই, আজানটা স্পষ্ট শুনতে পাওয়া যায়। আর মোড়া ভেঙে উঠে বসলাম। বেডে তাকিয়ে দেখলাম আকাশের এখনো ঘুম ভাঙেনি। ওনার কাছে গিয়ে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ মুখের দিকে। আপনার মনে হয়তো কোনো দিন আমার জন্য জায়গা হবে না, কিন্তু আমার মনে সারা জীবন আপনার রাজত্বই চলবে। কপালে একটা ছোট্ট চুমু খেলাম, যাতে জেগে না যায় এমন ভাবে। ওয়াশরুম থেকে অজু করে এসে ওনার পাঞ্জাবি প্যান্ট আর টুপি বের করে ওনাকে ডাকলাম। আজ থেকে আমার দায়িত্ব আমি পালন করব। এই যে শুনছেন, একটা সুন্দর স্বপ্ন দেখছি। নীল শাড়ি পরা একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আর আমি তার পেছনে ছুটছি। মেয়েটা হেঁটে যাচ্ছে, কিন্তু আমি দৌড়েও তাকে ধরতে পারছি না। মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু চেনা চেনা লাগছে। শাড়ির আঁচলটা সবুজ ঘাসের উপর দিয়ে যাচ্ছে। কালো মেঘের মতো চুলগুলো সারা পিঠ ছড়িয়ে আছে কোমরের নিচ পর্যন্ত। চুলগুলো কেমন চেনা চেনা লাগছে। আর ডান হাতে 3টা পদ্মফুল, সাদা, গোলাপি আর নীল, সব মিলিয়ে কোনো মায়াবতী। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ ডাকলো। পিছনে ফিরে কাউকে দেখলাম না। আবার সামনে তাকালাম, কিন্তু মেয়েটা নেই। পাগলের মতো খুঁজছি, কোথাও নেই। কতগুলো ডাক দিলাম কিন্তু উঠছে না। এবার হালকা ধাক্কা দিয়ে ডাকলাম, এই যে শুনছেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, আর দেরি করলে
জামাতে নামাজ পড়তে পারবেন না। মেঘলার ডাকে ঘুমটা ভেঙে গেল। উঠে বসে পড়লাম। মেঘলার মুখের দিকে তাকাতেই মনে হলো মেয়েটার মুখটা মনে হয় দেখতে এমনই হতো। উনি হঠাৎ উঠে বসে পড়াতে একটু চমকে গেছিলাম, কিন্তু বসে যখন কিছু না বলে শুধু আমার মুখের দিকে তাকিয়েছে তখন একটু অবাক হলাম। তাই আবার ডাকলাম, কি হলো, নামাজে যাবেন না? মেঘলার ডাকে ঘোর কাটলো। যাব। উঠে দাঁড়াতেই প্রয়োজনীয় সব হাতে দিল মেঘলা। ওয়াশরুম থেকে অজু করে চেঞ্জ করে মসজিদের দিকে চলে গেলাম। উনি ওয়াশরুমের দিকে যেতেই আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলাম, তারপর রুমটা গুছিয়ে নিলাম। ওনার এক্সারসাইজে যাওয়ার ড্রেস বেডে রেখে কিচেনে চলে এলাম। কিচেনে শুধু মাকে টুকিটাকি হেল্প করি আর রান্না শেখার চেষ্টা করি। নামাজ পড়ে রুমে এসে জগিংয়ে যাওয়ার জন্য চেঞ্জ করার সব বেডে পেয়ে গেলাম। চেঞ্জ করে জগিং করতে চলে এলাম। একটু পর রুমে এসে ওনার অফিসে যাওয়ার ড্রেস, পায়ের শু, ফাইল, ওয়ালেট সব গুছিয়ে বেডে রাখলাম। আবার কিচেনে গেলাম। তুই আবার এলি কেন? তুই না ভার্সিটি যাবি? রেডি হয়ে নে, চাঁদের সাথে চলে যাস। চাঁদকে নামিয়ে দিয়ে তুই চলে যাস। আচ্ছা ঠিক আছে। আবার রুমে চলে এলাম। ওয়াশরুম থেকে গোসল করে বের হতেই দেখলাম উনি রুমে ঢুকলেন। আমি ড্রেসিং টেবিলের সামনে চলে গেলাম আর উনি ওয়াশরুমে। এই মেয়েকে গোসল করার পর দেখলে কেমন ঘোর লেগে যায়, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে চলে এলাম। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। চুল ভেজা, তাই খোলা রাখলাম। যাওয়ার আগে চুল বেঁধে বোরকা আর হিজাব পরে নেব। উনি ওয়াশরুম থেকে বের হলেন। আমি চুপচাপ সোফায় গিয়ে বসলাম। আজও উনি শুধু টাওয়াল পরে বের হয়ে এসেছে। আচ্ছা, ওনার কি লজ্জাও করে না আমার সামনে এইভাবে আসতে? আমার তো লজ্জা করে, কেমন অদ্ভুত ফিলিংসটা হয় সেটাও বোঝে না। বেরিয়ে এসে একটা ঝটকা খেলাম। নীল রঙের 3 পিস পরে চুল ছেড়ে সোফায় বসে আছে মেঘলা। চুল থেকে টপ টপ পানি পড়ছে। হঠাৎ স্বপ্নে দেখা মেয়েটার কথা মনে পড়ে গেল। মুখে হয়তো কোনো ক্রিম দিয়েছে, দেখতে সফট মনে হচ্ছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, এটুকুতেই সুন্দর লাগছে। চোখ দুটো সবচাইতে বেশি টানছে। হঠাৎ আবার রাগ উঠে গেল। ভার্সিটিতে যাবে বলে এত সাজতে হবে কেন? পড়াশোনা করতে যাবে নাকি রূপ দেখাতে? যা ইচ্ছে করুক। অফিসের জন্য রেডি হওয়ার সব বেডে গোছানো দেখলাম, তাই রেডি হয়ে নিলাম। গতকাল কথাগুলো বলে ভালোই করেছি, সব হাতের কাছে পেয়ে যাচ্ছি, কষ্ট করতে হচ্ছে না। উনি অফিসে যাওয়ার আগে ওনার সামনে থাকতে বলেছে, তাই বসে আছি। উনি রেডি হয়ে নিলেন। ফর্মাল ড্রেসে অদ্ভুত সুন্দর লাগছে। আসলে যারা সুন্দর যাই পরে সুন্দর লাগে। আর আমার জন্য ড্রেস কিনতে গেলে এটা পরলে বেশি কালো দেখাবে, এটা ভালো লাগবে না, এটা গায়ের সাথে মিশে যাবে, নানা সমস্যা। তাই আমি আমার ড্রেস কেনার সময় সাথেই যেতাম না। মা যা এনে দিত তাই পরতাম। উনি রুম থেকে বের হতেই আমিও বের হলাম। চাঁদ আগেই ছিল ডাইনিং টেবিলে। চাঁদের পাশে বসে পড়লাম আর উনি আমার সরাসরি সামনে। মেঘলা, তুই কি এভাবেই যাবি ভার্সিটি? আসলে চাঁদও হিজাব পরে কলেজে যায়, আর আমি বাড়ির বউ হয়ে এইভাবে গেলে কেমন দেখায়? না মা, যাওয়ার আগে বোরকা আর হিজাব পরে নেব। ও আচ্ছা। যে সুন্দরী এমনিতেই কেউ তাকাবে না, আবার বোরখা পরতে হয়? ওনার কথা শুনে একবার তাকালাম ওনার দিকে, কিন্তু কিছু বললাম না। আমাকে আঘাত করার জন্য সব সময় ওনার কথা রেডি থাকে মনে হয়। আকাশ, তুই দিন দিন এমন হচ্ছিস কেন? মানুষকে আঘাত দিয়ে কথা বলে কি তুই মজা পাস? অন্য মানুষকে না মা, শুধু আমাকে। মানুষ এত তাড়াতাড়ি তার সব পরিবর্তন করতে পারে না। চাঁদ, সত্যি কথা সবসময় তেতেই হয়। চাঁদ, তুই কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি তোর বড় ভাই, ভুলে গেছিস? আমি কিছুই ভুলিনি, হয়তো তুমি ভুলে গেছো ভাবি। তোমার স্ত্রী, যাকে তুমি মিথ্যা বলে। চাঁদ, আর একটা কথাও যেন এখানে না হয়। খেয়ে যে যার কাজে যাও। আমি শুধু নীরব দর্শক। মাঝে মাঝে নিজেকে বড্ড বোঝা মনে হয়। আমার কোনো যোগ্যতা নেই, তাই সবার সব কথা নীরবে সহ্য করতে হয়। আচ্ছা, আমি কি চাইলে পারি না নিজের পায়ে দাঁড়াতে, নিজের দায়িত্ব নিতে? তাহলে অন্তত নিজেকে অপদার্থ, অন্যের বোঝা মনে হবে না। খেয়ে বেরিয়ে গেলেন উনি। আমি ওপরে এসে বোরকা আর হিজাব পরে নিলাম। তারপর চাঁদের সাথে চলে এলাম গাড়ি নিয়ে। চাঁদকে ওর কলেজের সামনে নামিয়ে আমি আমার ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটি থেকে একটু দূরে গাড়ি থামাতে বললাম, বাকিটুকু হেঁটে গেলাম। অনেকদিন পর ভার্সিটিতে এসে ভালো লাগছে। এসে লিজাকে পেয়ে গেলাম, আমার বেস্টু, আর গল্প করা শুরু করে দিলাম। অফিসে এসে সোজা কেবিনে চলে এলাম। এই মেয়ে আমার ছোট বোনের কাছে আবার কথা শোনালো, যে বোন আমার সাথে কখনো এভাবে কথা বলেনি। হ্যালো, হ্যাঁ সময় মতো চলে আসবো। মেঘলা আর রূপ সারপ্রাইজ পেতে প্রস্তুত হও।
তোমাদের জন্য যে বিগ সারপ্রাইজ অপেক্ষা করছে। কি রে, এতদিন পর ভার্সিটিতে আসার টাইম হলো? জানিস তো পায়ে ব্যথা পেয়েছিলাম। জানি জানি, তোর মতো এক পিস সারা দেশ খুঁজে পাওয়া যাবে না। বিয়ের পর দিনে গাছে উঠে গেছিস পেয়ারা পারতে। দেখ, একদম হাসবি না। এমনিতেই এখন পেয়ারার সিজন না। সেই কতদিন আগে খেয়েছি, তাই সামনে পেয়ে আর কিছু মনে ছিল না। আচ্ছা যা, হাসবো না, এখন ক্লাসে চল। মেঘলা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। সজীব পথ ছাড়, তোর সাথে আমার কোনো কথা নেই। ক্লাসের দিকে যেতেই কোথা থেকে সজীব এসে সামনে দাঁড়ালো। সজীব আমাদের সাথে একই ডিপার্টমেন্টে পড়ে, ভার্সিটির সবার ক্রাশ বয়। বাবার অনেক টাকাও আছে, এক কথায় বড়লোক বাবার বিগড়ে যাওয়ার ছেলে। তবু সব মেয়ের পেছনে ঘুরে, সাথে সিনিয়র আপুরাও। সজীবের সাথে পরিচয়টা কাকতালীয়। লাইব্রেরিতে বই পড়তে গিয়ে বুক সেলফ থেকে কয়েকটা বই নিয়ে পেছনে ঘুরতেই সজীবের সাথে ধাক্কা লেগে বই সব নিচে পড়ে যায়। অনেকটা সিনেম্যাটিক স্টাইলে। কাকতালীয় বললাম কারণ সজীবকে কখনো কেউ লাইব্রেরিতে দেখেনি। সেদিন কেন গেছিল সেটা অবশ্য পরে জানতে পারি। ডেয়ার পূরণ করতে সেটা একটা প্ল্যান ছিল মাত্র। তারপর ও নিজে থেকেই ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু মানা করে দেই। কারণ ছোটবেলা থেকে আমার ছেলে বন্ধু নেই, শুধু একজন আছে, আবির। লিজা আর আবিরের সাথে বন্ধুত্ব কবে থেকে সেটা মনেও করতে পারি না, হয়তো ক্লাস 1 থেকে। আবিরের কথা অন্যদিন বলবো, আজ এই সজীবটারেই বলি। অনেক দিন রিকোয়েস্ট করার পর ওর সাথে ফ্রেন্ডশিপ করি। প্রথম থেকে সন্দেহ হয়েছিল ভার্সিটির ক্রাশ বয় আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পেছন পেছন ঘুরছে, তাই ফ্রেন্ডশিপ করতে চাইনি, কিন্তু পরে বাধ্য হই। এর জন্য ভার্সিটির অনেক মেয়েদের কথা শুনতে হয়েছে আমাকে। কিছুদিনের মধ্যে সজীবের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তুমি থেকে সোজা তুই। আমি, লিজা আর সজীব অনেক জায়গায় ঘুরতেও গেছি, ফুচকা খাওয়া, পার্কে বসে বাদাম খাওয়া, অনেক কিছু। হঠাৎ করে একদিন একজন এসে জানায় সজীব আমার সাথে যা করেছে সব ডেয়ার। সজীব যদি আমার সাথে 1 মাস প্রেম আর তারপর ব্রেকআপ করে ছেকা দিতে পারে, তাহলে ওদের সব বন্ধুদের 10 দিনের কক্সবাজার ট্যুরের খরচ দেবে, আর না পারলে সজীব দেবে। আমাকে টার্গেট করার কারণ ভার্সিটির সব মেয়ে সজীবের জন্য পাগল, কিন্তু আমার মতো একটা কালো মেয়ে যে কোনোদিন সজীবের দিকে ফিরেও তাকায়নি, তাই সজীবের সেটা ইগোতে লেগেছিল, তাই রাজি হয়ে যায়। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু সজীবকে কিচ্ছু বলিনি। তারপর দিনই সজীব সারা ভার্সিটির সামনে আমাকে প্রপোজ করে, আর আমি না করে দিই। শুধু ওকে বলেছিলাম, তুই কারো ভালোবাসা পাওয়া তো দূর, বন্ধুত্ব পাওয়ারও যোগ্য না। তারপর আর ভার্সিটি আসিনি অনেক দিন। আবার এর মধ্যে বিয়ের ঝামেলায় আসা হয়নি। আমার কথাটা একবার শোন প্লিজ। দেখ সজীব, আমি সব জানি তুই ডেয়ার পূরণ করতে সব করেছিস, কিন্তু কাজটা ঠিক করিসনি। আমি তোকে বন্ধু ভেবেছিলাম। একটা ভুলের জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট করিস না প্লিজ। যেটা শুরুই হয়েছিল মিথ্যা দিয়ে, সেটা কিভাবে রাখি? সরি বলছি তো। দেখ, মিথ্যা বলে শুরু করলেও এখন তোদের মতো বন্ধু আমি আর হারাতে চাই না। প্লিজ মাফ করে দে। আরে আরে, কি করছিস? আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম এমন কিছু করলে আর মাফ করব না। আর করব না, প্রমিস। তোর মাপ পাওয়া ধার ধারে কে? এই মাপটা করে জীবনের সব থেকে বড় ভুল করলেই আমার সব বন্ধুদের সামনে আমাকে হাসির পাত্র বানিয়েছিস। তোকে আমি এমনি ছেড়ে দেব? যে মেয়েরা আমাকে দেখলে ফিদা হয়ে যেত, এখন তারা আমাকে দেখলে হাসে। এর শাস্তি তোকে পেতেই হবে মেঘলা। চল এখন ক্লাসে যাই। হ্যাঁ চল। ক্লাস শেষ করে আমি, লিজা আর সজীব ফুচকা খেলাম। সজীব প্রথম দিকে খেত না, আমাদের সাথে মিশা এখন খায়। খাওয়া শেষে সজীব ওর বাইক নিয়ে চলে গেল, আর লিজাও চলে গেলে আমি গাড়ি থেকে যেখানে নেমেছিলাম সেখানে এসে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভারকে এখানেই আসতে বলেছিলাম, তাই আগে এসেই ওয়েট করেছে। বাড়ি এসে দেখি চাঁদ আগেই এসে গেছে। জোহরের নামাজ পড়ে খেয়ে নিলাম আমি, মা আর চাঁদ। তারপর একটু ঘুমিয়ে পড়লাম। আসরের নামাজ পড়ে নিলাম। তারপর চাঁদ আর আমি গার্ডেনের ভেতর একটা টেবিল আর একটা বসার জায়গা আছে ওখানে, ছাতার মতো, ওই বাড়িটার মতোই প্রায়, সেখানে এসে বসলাম। বিকেলে উপভোগ করার জন্য ওই বাড়িটা পারফেক্ট, তাই না ভাবি? এখানেও ভালোই, সুইমিং পুল, গার্ডেন, ফলের গাছ সবই আছে, শুধু পুকুরটার কমতি আছে। কিন্তু এখানে নিরিবিলিতে থাকার সুযোগ নেই, চারদিকে গার্ড ঘুরছে। সেই জন্যই তো ভালো লাগে না। দেখো কেমন বড় বড় গান নিয়ে ঘুরছে, বিরক্ত লাগছে। ছোটবেলা থেকে এসবের মধ্যে বড় হয়েছি, তাই অভ্যস্ত হয়ে গেছিলাম।
কিন্তু 3 বছর মুক্ত জীবনযাপন করে এখন এসব দম বন্ধ লাগে। তুমি মাত্র 3 বছর মুক্ত থেকে এখন এমন জীবন ভালো লাগছে না। তাহলে আমারটা ভাবো, একটা বন্য পাখিকে হঠাৎ সোনার খাঁচায় বন্দি করলে যেমন অবস্থা হয়, আমারও তেমন হয়েছে। সোনার খাঁচায় বন্দি করে ভালো ভালো খাবার দিয়ে আমরা ভাবি পাখিটা মনে হয় কত সুখে আছে, কিন্তু আমরা এটা জানি না এই সোনার খাঁচা আর ভালো খাবারের থেকে খড়কুটোর তৈরি বাসা আর মুক্ত আকাশে উড়ে খাবার খুঁজে বেড়ানো তাদের জন্য কতটা সুখের, কতটা শান্তি। কেন জানি না চোখ থেকে এক ফোঁটা পানি অজান্তেই গড়িয়ে পড়ল। আমি কি সুখে আছি এই অট্টালিকায়? এর থেকে টিনের চালায় বৃষ্টির ঝমঝম শব্দ শুনে মায়ের কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাতাম, যা এই অট্টালিকার বিলাসবহুল বেডে পারি না। মায়ের কোলে যে ভালোবাসায় ভরপুর ছিল, যা এখানে এক বিন্দুও নেই। তাই তো সুখ খুঁজে পাই না এই বিলাসবহুল জীবনে। আমি তো এমন বিলাসবহুল জীবন চাইনি, চেয়েছিলাম ভালোবাসায় ভরপুর একটা ছোট্ট কুঁড়ে ঘর সংসার। ভাবি, তোমার কি হয়েছে? কিছু না, মার কথা খুব মনে পড়ছে। ফোন করে কথা বলে নিও। ভেতরে চলো, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সে খেয়াল আছে? চলো। রুমে এসে মাগরিবের নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে উঠে দাঁড়াতেই চাঁদ রুমে এলো। ভাবি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ভাইয়া ফোন করছিল। ভাইয়া এসে ফ্রেশ হয়ে ফাংশনের জন্য বের হয়ে যাবে আমাদের নিয়ে। আমাদের রেডি হয়ে থাকতে বলেছে। চাঁদ, আমি না গেলে হয় না? এসব কি বলছো ভাবি? দেখো চাঁদ, তোমার ভাই আর আমার বিয়ের কথা কেউ জানে না এখানে, তাই আমি না গেলে প্রবলেম হবে না। কিন্তু ভাইয়া? কিছু হবে না, তুমি তো বুঝতে পারছো না। তোমার ভাইয়া আমাকে ওখানে নিয়ে যে অপমান করবে না তার কি নিশ্চয়তা আছে? বাড়িতে করে ঠিক আছে, কিন্তু এত মানুষের সামনে অপমান করলে যে সহ্য করতে পারবো না। আর এই পরিবেশটাও নতুন, আমি মানিয়ে নিতে পারবো কিনা তাও জানি না। কি ভাবছো ভাবি? কিছু না, তুমি যাও, রেডি হয়ে নাও। ওকে। চলে যেতে গিয়ে ফিরে এলাম। এই প্যাকেটগুলো রাখো, ভাইয়া তোমার জন্য পাঠিয়েছে। প্যাকেটগুলো নিয়ে আলমারিতে তুলে রাখলাম। সন্ধ্যার পরই বাসায় চলে এলাম। রেডি হয়ে আবার ফাংশনে যেতে হবে। গাড়ির গেটের ভেতরে পার্ক করে বাসার কলিং বেলের বাজালে মা খুলে দিল। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ। চাঁদ আর মেঘলা? চাঁদের আর একটু সময় লাগবে, আর মেঘলা নাকি যাবে না। মানে? চাঁদকে নাকি বলেছো যাবে না। আচ্ছা, তোমরা ওয়েট করো, আমি দেখছি। আচ্ছা। রুমে এসে দেখি মেঘলা রুমে নেই, তাই বেলকনিতে গেলাম। দোলনায় বসে দোল খাচ্ছে চোখ বন্ধ করে। হাত ধরে এক টানে সামনে দাঁড় করালাম। চোখ বন্ধ করে দোলনায় বসেছিলাম। হঠাৎ হাত ধরে কেউ দাঁড় করাতেই ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি চোখ খুলে দেখি আগুনের মতো চোখ করে আকাশ আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? তোমার সাহস কিভাবে হয় আমার কথা অমান্য করার? গাল চেপে মুখটা উপরের দিকে করে। কি করেছি আমি? আমি রেডি হতে বলেছিলাম কিনা? বলেছিলেন। তুমি না করেছো কোন সাহসে? আসলে 10 মিনিট, জাস্ট 10 মিনিট সময় দিলাম তোমাকে। যে প্যাকেটগুলো পাঠিয়েছি সেগুলো পরে রেডি হয়ে আমার সামনে আসবে। নাও গো। আমার কথা। আই সে গো। রুমে এসে আলমারি থেকে প্যাকেটগুলো বের করে চাঁদের রুমে চলে এলাম। চাঁদকে দেখে আমি অনেক সুন্দর সাদা একটা গাউন পরেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি হবে। মুখে হালকা মেকআপ আর সাদা হিজাব। আমার সামনে সাদা পরি দাঁড়িয়ে আছে। ভাবি তুমি? ওর চোখের কোণ থেকে একটু কাজল কানের পেছনে লাগিয়ে দিলাম। আমার ছোট বোনটার উপর যেন কারো নজর না লাগে, অসম্ভব সুন্দর লাগছে। কি যে বলো না ভাবি, তুমি এখানে আর হাতে প্যাকেট কেন? আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে রেডি হওয়ার জন্য। আমি বলেছিলাম। মজা নিচ্ছ? না। এখন আসো, তোমাকে সাজাই দিই। একটা একটা প্যাকেট খুলতেই নীল রঙের একটা গাউন বের হলো। চাঁদেরটার মতোই, শুধু কালারটা ভিন্ন। সাথে হিজাব, কিছু জুয়েলারি, মনে হচ্ছে ডায়মন্ডের, আর জুতো। ওয়াও, সব সেম। আমার সব সাদা আর তোমারগুলো নীল। দেখো, তোমার জুয়েলারি গুলো ব্লু ডায়মন্ডের। তুমি ওয়াশরুম থেকে আগে গ্রাউন্ডটা পরে আসো। আচ্ছা। এরপর চাঁদ আমাকে সাজিয়ে দিল। মেয়েটার এই কাজ ভালোই পারে। বেশি টাইম নেয়নি, 1 ঘন্টা হয়ে গেছে। ওয়াও ভাবি, তোমাকে দেখে আমি তো
ক্রাশ খেয়ে গেলাম। তুমি যে কি বলো না চাঁদ, শুধু তোমার ভাইয়া যেন কথা না শুনতে হয়, ফাংশনে গিয়ে আমাকে সাথে নেওয়ায় তাহলেই হবে। ভাবি, তুমি কিন্তু আমার সাজানোকে অপমান করছো। তুমি বলতে চাইছো আমি খারাপ সাজাই? আরে বাবা, সেটা কখন? চা তোদের আজ হবে নাকি ফাংশন শেষ হলে তোদের সাজা শেষ হবে? হয়ে গেছে, আসছি। আমি আর চাঁদ বাইরে আসতেই দেখলাম মা আর উনি ড্রয়িং রুমের সোফায় বসে আছে। অবাক হওয়ার বিষয়, উনিও আজ নীল পরেছে, কালো শার্টের উপর নীল কোট আর নীল প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা গালে খোঁচা খোঁচা চাপ দাড়ি, অনেক হ্যান্ডসাম লাগছে। আবার ক্রাশ খেলাম ওনার উপর। সামনে তাকাতে দাঁড়িয়ে গেলাম, দুটো পরি দাঁড়িয়ে আছে সামনে, দুজনেই হালকা মেকআপ আর গাউনে পরি লাগছে। একজন সাদা পরি আর একজন মায়া পরি। চাঁদ সবসময় সুন্দর করে সাজাতে পারে, হালকা সাজেই অসম্ভব সুন্দর লাগছে দুটোকে। ড্রেসটাও মানিয়েছে ভালো। আর মেঘলা, আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই কে বেশি সুন্দরী, মেঘলা নাকি রূপ। খালি চোখে দেখলে রূপ, আর গভীরভাবে দেখলে রূপের থেকে 1000 গুণ বেশি সুন্দরী মেঘলা। ওর চোখ, নাক, গাল, ঠোঁট সব যেন আলাদা সৌন্দর্য দিয়ে তৈরি। কি হলো ভাইয়া, ভাবিকে দেখে হুঁশ উড়ে গেছে? না মানে ভাবছি এই দুই পেতনি দেখে ফাংশন রেখে না সবাই ভয় পালায়। ভাইয়া, এই কানের পোকা মেরে ফেলবি নাকি? এখন কাকের মতো কা কা না করে চল, না হলে ফাংশনই শেষ হয়ে যাবে। বেরিয়ে এলাম সবাই, মা আর চাঁদ পেছনে, মেঘলা আমার পাশে আর আমি ড্রাইভ করছি। সামনে পেছনে একটা করে গার্ডের গাড়ি। আগামীকাল থেকে সারা দেশ আবার চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নাম শুনবে। গার্ড বাড়াতে হবে, পুরনো শত্রুগুলো আবার মাথাচাড়া দেবে। গাড়ি ড্রাইভ করছি আর বারবার মেঘলার দিকে তাকাচ্ছি, ইচ্ছে করে না, বারবার চোখ চলে যাচ্ছে। উনি বারবার আর চোখে তাকাচ্ছে, কারণটা বুঝতে পারছি না। লজ্জাও করছে, আবার অদ্ভুত চিন্তাও মাথায় আসছে। যেমন মনে হচ্ছে উনি এটা ভাবছেন আমাকে ফাংশনে নিয়ে ভুল করছেন কিনা, কিন্তু চোখ দেখে তা মনে হচ্ছে না। কেমন যেন এই দৃষ্টি, যা আমার পরিচিত নয়। হঠাৎ গাড়ি থামতেই ভাবনা থেকে বেরিয়ে এলাম। নামো সবাই, এসে পড়েছি। এত মানুষ কেন? লাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কত সাংবাদিক, এসবের সাথে আমি অভ্যস্ত নই। আমার দম বন্ধ হয়ে আসছে। আমরা গাড়ি থেকে নামতেই কিছু সাংবাদিক ওনাকে ঘিরে ধরলো, আর গার্ডরা সবাইকে সরিয়ে ভেতরে যাওয়ার রাস্তা করে দিল। ভেতরে ঢুকে সামনে তাকিয়ে আমি অবাক। একজনকে দেখে যেন কথা বলতে ভুলে গেছি। আজ 3 বছর পর এত আপন মানুষটাকে দেখছি। মেঘলার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই মুখটা রাগে লাল হয়ে গেল। আপু! অনেকটা দৌড়ে মেঘলার কাছে গিয়ে ছড়িয়ে ধরলাম। মেঘমণি, তুই এখানে কিভাবে এলি? তার আগে তুমি বলো, এতদিন কোথায় ছিলে? আজ 3 বছর পর তোমাকে দেখলাম। তুমিও কি এখন মামার মতো হয়ে গেছো? না রে মেঘমণি, বাবার মতো হয়নি, ফুপির মতো হয়ে গেছি। মানে? কারোর সাথে যোগাযোগ নেই আমি। ফুপির মতো আমাকেও বাবা তেজ্য করেছে। কেন? তুমি কি করেছো? একই দোষ যা ফুপি করেছে। রবিনকে বিয়ে করেছি ভালোবেসে। ফুপির সাথে আমি যোগাযোগ করতাম, সেটা বাবা জানতো, তাই বলেছে ফুপির থেকেই নাকি এসব শিখেছি। আমার দোষের ভাগিদার ফুপিকে কেন করলো, তাই তোদের সাথেও যোগাযোগ করিনি। মামা সব সময় বেশি বেশি করে। আমার মা আর বাবা ভালোবেসে বিয়ে করেছে। মামা অনেক ধনী, সেখানে আমার বাবা গরিবের ছেলে। মামা সব জানার পর মাকে অন্য কারো কাছে বিয়ে দিতে চাইলে বাবা মা পালিয়ে যায়, কিন্তু মামা মেনে নেয়নি। সে নাকি ভুলে গেছে তার কোনো বোন ছিল। নীলাঞ্জনা আর রূপাঞ্জনা আমার মামাতো বোন। নীলা আপু বড় আর একদম শান্তশিষ্ট, আর রূপ আপু একদম তার বিপরীত, অনেক চঞ্চল। রূপ আপু যখন ক্লাস 10-এ পড়ে তখন আমাদের সাথে যোগাযোগ করে মামার অজান্তে। নানুর থেকে নাকি মার গল্প শুনেছে ছোটবেলা থেকে। 10-এ ওঠার পর আমাদের বাড়িতে আসে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। আপু আমার 5 বছরের বড়। এরপর থেকে প্রায় আমাদের বাড়িতে যেত, মাঝে মাঝে থাকতো। মামাকে বান্ধবীর বাসায় থাকবে বলতো। বাবা মার পরে যদি আমাকে কেউ ভালোবাসতো মনে হয় তাহলে রূপ আপু ভালোবাসতো। ভাইয়াও আমাকে এতটা ভালোবাসে না যতটা রূপ আপু বাসে। রূপ আপুই নানু বাড়ির সবার সাথে দেখা করিয়েছে মিথ্যা পরিচয় দিয়ে, আর আমি অতটা দুষ্টু হয়েছি আপুর সাথে থেকে থেকে। 3 বছর আগে হঠাৎ করে যেন আপু গায়েব হয়ে যায়। নানু বাড়িতে খোঁজ নিয়েও কিছু জানতে পারিনি। কিন্তু মেঘমণি, তুই এখানে কিভাবে এলি? আমি হ্যালো মিস রূপাঞ্জনা। ও সরি, মিসেস রবিন মির্জা। আকাশ, তুমি? ইয়েস, I am Mr. Akash Chaudhary, son of Ashik Chaudhary and owner of
চৌধুরী গ্রুপ অফ কোম্পানি। চিনতে পেরেছেন তাহলে? আমি তো ভাবলাম এত বড় বিজনেসম্যানের ওয়াইফ হয়ে আকাশ নামে কেউ ছিল সেটা ভুলেই গেছেন। আপনি আপুকে চেনেন? আমার থেকে ভালো কেউ চেনে না। মানে? মেঘমণি, তুই আকাশকে চিনিস? হ্যাঁ, উনি তো... ও সরি, আমি তো পরিচয় করিয়ে দিলাম না। মিসেস মির্জা, মিট মাই লাভলি ওয়াইফ মিসেস আকাশ চৌধুরী ওরফে মেঘলামণি। আপনার কি পরিচয় দেই বলুন তো? বিখ্যাত বিজনেসম্যান রবিন মির্জার স্ত্রী নাকি আমার... মেঘমণি, আকাশ ঠিক বলছে, সব যেন মিথ্যা হয়। এটা হতে পারে না। আকাশ যে প্রতিশোধ নেবার জন্য আমার দুর্বল জায়গাটা বেছে নেবে ভাবতেই পারেনি। আমার জন্য আমার মেঘমণির জীবন নষ্ট হতে পারে না। আকাশ যে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দেবে। হ্যাঁ, কিছুদিন আগেই বিয়ে হয়েছে। নো 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 আকাশ, তুমি এটা করতে পারো না। কেন আকাশ, কেন? তোমার রাগ তো আমার উপর। মেঘলাকে কেন মাঝে এনেছ? কি হয়েছে আপু? আর তুমি ওনাকে চেনো কিভাবে? কারণ আমি তোমার আপুরে... আমার এক বান্ধবী আছে না বেলি, ওর ভাইয়ের বন্ধু আকাশ, সেখান থেকেই চিনি, আর বন্ধুত্বও হয়। মেয়েটার মনটা যে বড্ড নরম, অনেক কষ্ট পাবে। প্লিজ আকাশ, বলো না। ওর কাছের মতো মনটা ভাঙলে কোনোদিন ঝুঁকতে পারবে না তুমি আকাশ। কতদিন বোনকে আগলে রাখবে মিসেস রূপাঞ্জনা? প্রত্যেকটা অপমানের বদলা নেব। আমাকে অপমান করে শান্ত হওনি তুমি, আমার মাকেও অপমান করেছিলে। এবার দেখবে মানুষের সামনে অপমান হতে কেমন লাগে, আর আপনজনের অপমান দেখতে কেমন লাগে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস অ্যাওয়ার্ড 2020 এর ফাংশনে। আমি রুবেনা কবির। এর মধ্যেই দেশের সকল গণ্যমান্য বিজনেসম্যানরা এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মাঝে আমরা ফাংশন শুরু করব। আপু চলো বসি। মিসেস রূপাঞ্জনা, আপনি আপনার হাজবেন্ডের কাছে যান, আর মেঘলা চলো। কিন্তু আপু... রাগী চোখে তাকালাম। ওনার তাকানো দেখে চুপ করে গেলাম। একে একে সব অ্যাওয়ার্ড দেওয়া হলো। এবার এবছরের টপ বিজনেসম্যান অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবছরের টপ বিজনেসম্যানদের তালিকায় শীর্ষে যার নাম আছে তা শুনে অনেকেই অবাক হয়ে যাবেন। বিজনেস জগতে একজন নতুন মুখ। তিনি নতুন হলেও কিন্তু তার কোম্পানি এর আগে বহুবার টপ কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছেন। এইটা কি করে হতে পারে? আমি ছাড়া এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা কারও নেই। তাহলে দিস অ্যাওয়ার্ড গোজ টু দ্য ওনার অফ দ্য চৌধুরী গ্রুপ অফ কোম্পানি মিস্টার আকাশ চৌধুরী। এটা হতে পারে না। এটা তো কেবলমাত্র শুরু মিস্টার রবিন মির্জা। আমি আশিক চৌধুরীর মতো বোকা নই, তাই আমাকে দুর্বল মনে করিস না। আকাশ অবাক চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। চাঁদ আর মেঘলারও একই অবস্থা। চৌধুরী গ্রুপের অফ কোম্পানির কথা আমরা অনেকেই জানি। গত 3 বছর আগেও টপ কোম্পানি ছিলেন এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, আর এই টপ বিজনেসম্যান ছিলেন কোম্পানি ওনার মিস্টার আশিক চৌধুরী। পরপর 5 বার এই অ্যাওয়ার্ড পাওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি, সেটা এখনও ভাঙতে পারেননি। দুর্ভাগ্যবশত তিনি আর আমাদের মাঝে নেই। আশিক চৌধুরীর হঠাৎ মৃত্যুতে হুমকির মুখে পড়েছিল চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, কিন্তু তা হতে দেয়নি তার যোগ্য পুত্র আকাশ চৌধুরী। বাবার হাতে নেওয়া বিগ প্রজেক্ট কমপ্লিট করেছেন তিনি। বিজনেস ওয়ার্ল্ডে একদম নতুন হয় তার এত বড় প্রজেক্ট কমপ্লিট করা তার জন্য সহজ ছিল না, কিন্তু সে তা করে দেখিয়েছে। প্রমাণ করেছেন তিনি আশিক চৌধুরীর যোগ্য ছেলে এবং চৌধুরী গ্রুপ অফ কোম্পানির যোগ্য ওনার। প্লিজ ওয়েলকাম মিস্টার আকাশ চৌধুরী। উত্তর পেয়ে গেছেন মিসেস মির্জা। যাওয়ার সময় রূপের সামনে চাপা স্বরে, এ তো কেবল শুরু মিসেস মির্জা, আরো অনেক কিছু দেখার বাকি আছে আপনার। কি করবে আকাশ? এটার অর্জন করার পেছনে অনেকের অবদান আছে। প্রথমত আমার বাবা যে আমার আদর্শ, আর দ্বিতীয়ত আমার মা যে আমাকে সাহস জুগিয়েছে। আরও একজনের অবদান আছে অনেক বেশি, তার পরিচয় আপনাদের অজানাই থাক। আর সব শেষে আমি ধন্যবাদ দিতে চাই আমার কোম্পানির সকল সদস্যদের। তাদের সাহায্য ছাড়া এটা কখনোই পানি যেন আমার বুকের আগুন ঠান্ডা করছে। ওর চোখে পানি দেখে খুব শান্তি লাগছে। কেমন লাগছে রূপ, আপনজনের অপমান? আকাশ, মেঘমণি শুধু আমার আপনজন নয়, তোমার স্ত্রী। মেঘলা আমার কাছে প্রতিশোধ নেবার একটা গুটি মাত্র, আর তোমার বোন তোমার থেকে কম নয়। ও তো তোমাকে চিনতও না। ও তোমার কি ক্ষতি করেছে? আমার ক্ষতি করেনি, করেছে অন্য কারো। তোমার মতো তোমার বোনও কারো মন ভেঙেছে, আর আমার বিশ্বাস তুমি ভুল করছো আকাশ। মেঘমণি কারো মন ভাঙতে পারে না। ওকে চিনতে ভুল করেছো আকাশ। ওকে তো ঠিকই চিনেছি, ভুল চিনেছিলাম তোমাকে। এমন কিছু করো না আকাশ, যার জন্য পরে পস্তাতে হয়। কেন পস্তাবো মেঘলার জন্য?
ও আমার কাছে শুধু তোমার দুর্বলতা ছাড়া আর কিছুই না। আমার দুর্বলতা যেন তোমার দুর্বলতায় পরিণত না হয়। মেঘমণি যদি তোমার কাছে শুধুমাত্র আমার দুর্বলতাই হয়ে থাকে তাহলে ওর অপমান দেখে তো তোমার খুশি হওয়ার কথা, কিন্তু তোমার চোখে আমি খুশি নয়, কষ্ট আর রাগ কেন দেখতে পাচ্ছি? যারা আজে বাজে কথা বলছে তাদের দিকে রাগি চোখে কেন তাকাচ্ছ? তো তুমি ভুল দেখেছ। আমার কষ্ট হচ্ছে না, তৃপ্তি হচ্ছে। যতটা না মেঘলার অপমান দেখে, তার থেকে বেশি তোমার চোখের পানি দেখে। চলে এলাম রূপের সামনে থেকে। সত্যি আমি খুশি হতে পারছি না। যারা বাজে কথা বলছে ইচ্ছে করছে তাদের জিহ্বা কেটে ফেলতে, কিন্তু কেন? ওনার নীরবতা আরো বেশি কষ্ট দিচ্ছে। নিজে অপমান করে সেটা কি কম ছিল যে এখানে এনে অপমান করতে হলো? এসব মেয়েরা ছেলেদের ভালোই বশ করতে পারে। কেন আন্টি আপনার সুন্দরী বৌমা পারে না? সে তো নিজের স্বামী বশ করেছে, সাথে পরের স্বামীও। কি লাভ? চেহারা সুন্দর হয়ে যদি মন সুন্দর না হয়? এনেছিলেন তো সুন্দরী বৌমা, ছেলে রেখে পরকিয়া করে। মহিলা মাথা নিচু করে ফেলেছে, কোনো মতে সেখান থেকে চলে যায়। আর আন্টি আপনি কি যেন বলছিলেন, আকাশ চৌধুরী কি দেখে এমন কালো মেয়ে বিয়ে করেছে? আসলে হয়েছে কি, আকাশ চৌধুরীর কালো রংটা খুব বেশি পছন্দ। গাড়ি কিনে কালো, ড্রেস পরে কালো, রুমের রং কালো, তাই বউটাও কালোই এনেছে। আপনাদের তো আবার কালো রঙে সব ভালো লাগে। এই দেখেন না, আকাশ চৌধুরীর ব্ল্যাক কারটা দেখে সবাই ওয়া ওয়া করছিল। দামি কালো ড্রেস দেখলে বলেন ওয়াও কি সুন্দর, কিন্তু কালো মানুষ দেখলে নাক ছিটকান। আপনারা সুন্দর বলতে বুঝবেন শুধু সাদা চামড়া। সৌন্দর্য মানে জানেন আপনারা? আর আপনি কি যেন বলছিলেন, আকাশ চৌধুরী কাজের লোক হওয়ার যোগ্য না। গায়ের রং দিয়ে যোগ্যতা যাচাই করা যায়? আপনার গায়ের রং ছাড়া আর কি যোগ্যতা আছে আঙ্কেলের স্ত্রী হওয়ার? পড়ালেখা কতটা করেছেন বেশ দেখলেই বোঝা যায়। দেখে মনে হয় অ্যাওয়ার্ড ফাংশন না, বিয়ে বাড়িতে এসেছেন। আর আপনার মেয়েকে তো শিখিয়ে দিয়েছিলেন ছেলেদের কিভাবে ফাঁসাতে হয়, তাই তো বড় লোকের ছেলে ফাঁসিয়ে বিয়ে করেছে, যার আগে বউ আছে। সবাইকে নিজের মতো ভাবেন। আকাশ চৌধুরীর ফোনটা খুব বেয়াদব। ছোট একটা মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলছে? এই যে দেখছেন, এতক্ষণ এতগুলো মানুষ মিলে একজনকে অপমান করছিলেন, তাতে কিছু হলো না। আমি যেই প্রতিবাদ করছি অমনি বেয়াদব হয়ে গেলাম। অদ্ভুত না ব্যাপারটা? যার স্ত্রী সেই প্রতিবাদ না করে চুপ করে আছে, তুমি বলে কি করবে চাঁদ? কিন্তু মেঘমণি কোথায়? সত্যি তো, ভাবি কোথায়? মা, ভাবি কোথায়? আমি তো খেয়াল করিনি। কোথায় বৌমা? মেঘমণি মেয়েটা যে বড্ড অভিমানী, কিছু করে বসবে না তো? সত্যি তো, মেঘলা কোথায়? মিস্টার আকাশ চৌধুরী, আমার বোনের যদি কিছু হয় আপনাকে আমি বুঝাবো প্রতিশোধ কাকে বলে। রূপের কথা আমার কানে গেলেও মাথায় ঢুকেনি। আমার মাথায় একটা কথাই ঘুরছে, সেটা হলো মেঘলা কোথায়? অনেক রাত হয়ে গেছে, আর এই শহরে মেঘলা কিছু চিনে না। এক মুহূর্ত লেট না করে বেরিয়ে আসতে গিয়ে আবার চাঁদের কাছে গেলাম। চাঁদ, তোর কাছে মেঘলার ফোন নাম্বার আছে? হা করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, সে কিনা বইয়ের নাম্বার আমার কাছে চাইছে। কি হলো, হা করে তাকিয়ে আছিস কেন? থাকলে তাড়াতাড়ি দে। তোর বইয়ের ফোন নাম্বার আমার কাছে চাইছিস? তোর বক বক শোনার টাইম নেই, থাকলে দে। দিচ্ছি। ড্রাইভারকে বলে দিচ্ছি চলে যা। বেরিয়ে এলাম, আর লেট না করে মেঘলার নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। বাড়ির গার্ডের কাছে ফোন দিলাম। হ্যালো, তোমাদের ম্যাডাম মানে মেঘলা বাসায় গেছে? না স্যার, আসেনি। কেন স্যার, কি হয়েছে? কিছু না, মেঘলা বাসায় পৌঁছালে আমাকে ইনফর্ম করো। ওকে স্যার। কোথায় যেতে পারে? ড্যামিট, এটা না করলেও পারতাম। মেয়েটা একটু বেশি ইমোশনাল, বোঝা উচিত ছিল। এত মানুষের সামনে অপমান হতে দিয়ে ঠিক করিনি। হোয়ার আর ইউ মেঘপরি? এখন কোথায় খুঁজবো তোমায় মেঘপরি? নিজেই অবাক হয়ে গেলাম। ফাংশন থেকে বেরিয়ে এসেছি, ওখানকার মানুষের কথা সহ্য হচ্ছিল না, তাই দৌড়ে বের হয়ে এসেছি। দু হাতে চোখ মুছছি আর হাঁটছি। পায়ে হিল জুতা থাকায় হাঁটতে কষ্ট হচ্ছে। খুলে হাতে নিয়ে নিলাম। অন্ধকারে ভয় পাই, কিন্তু এখন ভয় করছে না। মনে হচ্ছে এখন একটা গাড়ি এসে ধাক্কা দিলে ভালো হতো, এই বিষাক্ত জীবন থেকে মুক্তি পেতাম। কথায় আছে না, বিয়ে সবসময় সামনে সামনে হওয়া উচিত, না হলে প্রতিনিয়ত ব্যবধানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়।
যার যন্ত্রণা তিলে তিলে মারে। এটাই তো সত্যি, আমি কোন দিক থেকে আকাশের যোগ্য নই। না আছে সৌন্দর্য আর না আছে যোগ্যতা। আমি সত্যি জানি না আপনার কি ক্ষতি করেছিলাম, যার জন্য এই হৃদয়টাকে বারবার ক্ষতবিক্ষত করছেন। আপনি তো জানতেন আমি আপনার যোগ্য নই, তাহলে মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে কেন করেছেন? আপনার সত্যি পরিচয় জানলে আমি কখনোই এই বিয়ে করতাম না। যে অন্যায়ের পরিণাম সহ্য করতে পারবে না সেটা করো কেন? আমি তো ঠিক করে নিয়েছিলাম তোমাকে কষ্ট দেব না, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। রূপের মতো না হলেই পারতে। এখন কোথায় পাই তোমায়? আবার কল দিলাম, এবার ফোন অফ আসছে। এবার আরো বেশি টেনশন হচ্ছে। বেরিয়ে এসেছি অনেক সময় হলো, তখন ঝোঁকের বসে বেরিয়ে এসেছি, কিন্তু এখন মাথা ঠান্ডা হওয়ার ভয় করছে। এখানে কিছু চিনি না, এখন বাসায় যাব কিভাবে আমি? সবাই হয়তো চিন্তা করছে। চাঁদকে কল দেওয়ার জন্য ব্যাগ থেকে ফোন বের করে দেখি অফ হয়ে গেছে। সামনে 4-5টা ছেলে দাঁড়িয়ে আছে। এখন আরো ভয় করছে। তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় কেমন বাজে নজরে তাকাচ্ছিল। দ্রুত হাঁটা শুরু করলাম। ছেলেগুলো পেছনে আসতে শুরু করেছে। মেঘলার ফোনে লাস্ট লোকেশন ট্র্যাক করে জেনে নিলাম যে রাস্তায় গেছে। সেই রাস্তায় দ্রুত গাড়ি চালাচ্ছি। ফোনটা বেশিক্ষণ আগে অফ হয়নি, তাই হয়তো বেশি দূর যায়নি। ভয়ে আমার হাত পা কাঁপছে। ওর কিছু হয়ে গেলে ওর বাবা মার কাছে কি জবাব দেব? আর ওকে তো আমি ভালোবাসি না, তাহলে হারানোর ভয় কেন পাচ্ছি? ফিগার দেখেছিস? উফ, কি লাগছে মাইরি। একা কোথায় যাচ্ছ মামুনি? আমাদের সাথে চলো। আমাকে যেতে দিন প্লিজ। আরে যাবে তো, ভয় পাচ্ছ কেন? আমরা গিয়ে দিয়ে আসবো, শুধু রাতটা আমাদের সাথে থাকো। প্লিজ আমাকে যেতে দিন। আপনারা দরকার হলে এগুলো নিয়ে যান। ডায়মন্ডের জুয়েলারিগুলো দেখি, এগুলো অনেক দামি, সব ডায়মন্ডের। আমি খুলে দিচ্ছি, এগুলো নিয়ে যান। তাও আমাকে যেতে দিন প্লিজ। আরে বাস, হীরা। হীরা? এগুলো নিয়ে নিন, তাও আমাকে যেতে দিন প্লিজ। এগুলো তো নিবই, সাথে তোমাকেও বেবি। কোনো উপায় না দেখে লোভ দেখিয়ে দিয়েছিলাম, তাও কাজ হলো না। এমন পরিস্থিতিতে কোনো দিন পড়িনি। ভয়ে মাথা কাজ করছে না। শরীরে যতটুকু শক্তি আছে ভয়ে তাও মনে হয় শেষ হয়ে গেছে। পা পর্যন্ত নাড়াতে পারছি না। কি করব এখন আমি? ধর্ষিতা হয়ে বাঁচতে পারবো না। সামনের ছেলেটার মেইন পয়েন্টে একটা লাথি মেরে ধাক্কা দিয়ে দৌড় দিলাম। গ্রাউন্ড পরে দৌড়াতেও পারছি না ঠিক মতো। আরে আমাকে ছেড়ে ওই শাকে ধর, আজকে ওর খবর করে ছাড়বো। ওই ছেলে বাদে বাকি 4টা ছেলে আমার পেছনে দৌড়ে ধরে ফেললো। একজন আমার হাত ধরে হিজাবের একটা পিন খুলে হাতে গেঁথে দিলাম। আরে এটা কি মেয়ে নাকি? এবার দুজন আমার 2 হাত ধরে ফেলেছে, ছাড়াতে পারছি না। ছেড়ে দে আমাকে, আমার কিছু করলে তোরা বাঁচতে পারবি না। কে কি করবে আমাদের? দর্শকের শাস্তি এই দেশে নেই। দেশের আইন কিছু না করলেও আমার ভাই বোন তোদের টুকরো টুকরো করে ফেলবে। কেউ কিছু করতে পারবে না। তবে কি সব শেষ হয়ে যাবে? ধর্ষিতা হয়ে বাঁচতে পারবো না। খোদা হয় রক্ষা করো, না হয় ধর্ষিতা হওয়ার আগে মৃত্যু দাও। হিজাব খোলার জন্য হাত বাড়াতে চোখ বন্ধ করে বিপদের দোয়া পড়ছি। কিছুক্ষণ পর চোখ খুললাম। লোকটার হাতে আমার হিজাব ছুঁই কিন্তু ছুঁতে পারেনি। কেউ হাতটা ধরে আছে। সামনে তাকিয়ে যেন জীবন ফিরে পেলাম। আকাশ দাঁড়িয়ে আছে। এক হাত দিয়ে লোকটার হাত ধরেছে, অন্য হাতে হকি স্টিক। খুলছিস না কেন? খোল। এই কে রে তুই? হাত ছাড়, সাহস তো কম না, আমার হাত ধরেছিস? জানিস আমি কে? বল, জেনে নিচ্ছি কে তুই। হকি স্টিক দিয়ে মারতে শুরু করলাম। আমি এখনো ভয়ে কাঁপছি। আকাশ সব কটাকে ইচ্ছে মতো মারছে। ইচ্ছে করছে সব কটাকে কেটে টুকরো টুকরো করে ফেলি। ইচ্ছে মতো পিটাইলাম সব কটাকে, সবগুলোর হাত ভেঙে দিলাম। মেইন পয়েন্টে ইচ্ছে মতো লাথি দিয়েছি, তাও শান্তি হচ্ছে না। কি করি? উনি কেমন পাগলের মতো আচরণ করছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, গাড়িতে গান আছে। গাড়ি থেকে গানটা নিয়ে এলাম। উনি গাড়ি থেকে গান নিয়ে গুলি করার জন্য তাক করতেই দৌড়ে ওনাকে আটকালাম। কি করছেন? মেরে ফেললে পুলিশ আপনাকে ধরবে। উনি আমার দিকে তাকাতেই ভয়ে ওনার থেকে হাত ছেড়ে দিলাম। রাস্তার সোডিয়াম আলোয় ওনার রক্ত লাল চোখ ভয়ঙ্কর লাগছে। ইচ্ছে করছে এটাকেই খুন করি। কত বড় সাহস! এত রাতে একা বের হয়ে আসছে। আমি না আসলে এখন কি হতো? গাড়ি থেকে দেখে ওকে চিনতে পেরে নেমে এসেছি। সময় মতো না এলে ভাবতেই পারছি না। গান নামিয়ে একজনকে ফোন দিলাম। রোজা কফি শপের পাশের গলিতে 5টা জানোয়ার পড়ে আছে, তুলে নিয়ে যাও। আগামীকাল হেডলাইনে এদের খবর দেখতে চাই আমি। এখন ওদের থেকে বেশি ওনাকে দেখে ভয় করছে আমার। ওনার গম্ভীর ভাবটা আমি দেখছি, কিন্তু এত হিংস্র রূপ আমি দেখিনি।
ওর সাথে কোনো কথা না বলে হাত ধরে গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি স্টার্ট দিলাম। আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি। গাড়ির স্পিড দেখে আরো ভয় করছে। 1 ঘন্টায় রাস্তা 10 মিনিটে চলে এসেছি। গাড়ি থেকে নেমে আবার টেনে ভেতরে নিয়ে গেল। কোথায় ছিলে বৌমা? ওকে কোথায় পেলি আকাশ? রাস্তায়। রেস্ট নাও, রাত অনেক হয়েছে। না, দাঁড়িয়ে হাঁটার উপর বলে মেঘলাকে টেনে রুমে এনে বিছানায় ধাক্কা দিয়ে ফেললাম। কি মনে করো নিজেকে, রানী ভিক্টোরিয়া নাকি রানী এলিজাবেথ? যখন যা ইচ্ছে করবে আর আমি তোমার পাহারা দেব? এটা ঢাকা শহর, তোমার বাড়ি না। রাস্তায় মানুষের থেকে জানোয়ারের সংখ্যা বেশি। আর একটু পড়ে গেলে কি হতো ভাবতে পারছো? আর কি হতো? রেপ করতো, তারপর হয় মেরে ফেলতো, বা না মেরে কোনো রাস্তার ধারে ফেলে যেত আত্মহত্যা করার জন্য। আমিও আত্মহত্যা করে নিতাম, আপনিও মুক্তি পেতেন আর আমিও। তোকে কেউ টাচ করার আগে আমি তাকে খুন করে ফেলবো, না হয় তোকে খুন করে ফেলবো। আমি তোকে স্ত্রীর অধিকার দেই আর না দিই, তোর একটা লোমও আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। তোকে আমি স্পর্শ করি আর না করি, এটার অধিকার শুধু আমার থাকবে, বুঝেছিস? আজ থেকে আমার অনুমতি ছাড়া যদি এক পাও কোথাও গিয়েছিস, পা ভেঙে বেডে বসিয়ে রাখবো, কথাটা মনে রাখিস। ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে বেরিয়ে এলাম। আচ্ছা, আমার এখন খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া? এই কথাগুলো উনি কেন বলেছেন? কিছুতেই রাগ কমছে না। গার্ডেনে গিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিলাম। দম বন্ধ করে সুইমিং পুলের ফ্লোরে বসে আছি। এত রাগ কেন হচ্ছে আমার? কেন মেঘলাকে অন্য কেউ স্পর্শ করবে ভাবতেও বুকটা কেঁপে ওঠে। রূপের বেলায় কখনো তো এমন হয়নি। আমার সামনে অন্য ছেলেদের সাথে ড্যান্স করেছে, বন্ধুদের সাথে ঘুরতে গেছে, আমি কিছুই বলিনি। তাহলে এখন কেন মেঘলার পাশে অন্য কেউ দাঁড়িয়ে আছে এটাও ভাবতে পারি না? কেন কেন কেন? তবে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? দম বন্ধ হয়ে আসছে, উপরে ভেসে উঠলাম। না না, এটা কি করে হতে পারে? মেঘলাকে আর আমি কখনোই পসিবল না। আর কোনো বিশ্বাসঘাতকের জায়গা নেই আমার জীবনে। আমি শুধু আমার প্রতিশোধ চাই। অনেক সময় সাঁতার কেটে উঠে বসে রইলাম সুইমিং পুলের পাশে। আগামীকালের প্ল্যান বানিয়ে ফেললাম। প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই গোসল করে এসে বেলকনির দোলনায় বসে আছি। ভয়টা এখনো কাটেনি। আকাশকে যতই এটা ওটা বলি, আজকে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ফোনের শব্দেও চমকে উঠে আবার নিজেকে শান্ত করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? মেঘমণি, আমি। আপু? কোথায় তুই এখন? সেই কখন থেকে ফোন করছি, ফোন অফ আসছে। আমি বাসায়, চার্জ শেষ হয়ে গিয়েছিল, এখন অন করলাম। কিন্তু তুমি নাম্বার কোথায় পেলে? চাঁদের থেকে নিয়েছি। কোথায় চলে গিয়েছিলি তুই? এমন কেউ করে? কোনো বিপদ হলে তুই বাড়ি ফিরলি কিভাবে? উনি নিয়ে এসেছে। মেঘমণি, একটা সত্যি কথা বলবি? হ্যাঁ আপু, বলো। আকাশ, মানে আকাশ কি তোর সাথে খারাপ বিহেভ করে? কই না তো। কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করছো? এমনি, তেমন কিছু না। আমি জানি আকাশ তোর সাথে কি করছে, কিন্তু তুই কখনোই কাউকে বলবি না। আচ্ছা, তুই তাহলে রেস্ট নে, আমি রাখছি, কাল ফোন দেব। আচ্ছা, আকাশ আর আপু আমার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু কি সেটা? তাদের কথা শুনে আমার মনে হয়নি তারা ফ্রেন্ড। দুজনেই যেন রাগ পুষে রেখেছে। কি আছে যা সবাই আমার থেকে লুকাতে চাইছে? রুমে এসে দেখি মেঘলা রুমে নেই। মেঘলাকে রুমে না পেয়ে খুঁজতে লাগলাম। আবার কোথায় গেল? বেলকনিতে গিয়ে দেখি দোলনায় ঘুমিয়ে আছে। চুলে মোড়ানো টাওয়েলটা খুলে ফ্লোরে পড়ে আছে, চুলগুলো ফ্লোরে পড়ে আছে। চুলের পানিতে ফ্লোরটা ভিজে গেছে। আকাশি রঙের 3 পিস পরে আছে, বুকে ওড়না নেই। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। আমি কেন চোখ সরাচ্ছি? ওকে সবভাবে দেখার অধিকার আমার আছে। ধীর পায়ে এগিয়ে গেলাম ওর সামনে। বাইরের লাইটের আলো মুখে এসে পড়ছে। আবছা আলো অদ্ভুত সুন্দর লাগছে। আজও চোখ পড়লো গলার তিলটাই, বড্ড টানে এই তিলটা। মেঘপরি, আমার মেঘপরি, আমার। না না, এই মেয়ের মুখের দিকে তাকালে সব ভুলে যাই। আবার ভুল করা যাবে না। রুমে এসে ওয়াশরুমে চলে এলাম। ভেজা কাপড় প্রায় শুকিয়ে গেছে। একটু শাওয়ার নিয়ে চেঞ্জ করে নিলাম। বেডে শুয়ে এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আসছে না। উঠে আবার বেলকনিতে গেলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম মেঘলার দিকে। কোলে তুলে বেডে শুইয়ে দিলাম। টাওয়েল দিয়ে চুলটা মুছে দিলাম ভালো করে। তারপর আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। তাকিয়ে আছি মেঘলার দিকে। একটা পবিত্র ফুলের মতো লাগছে। ঘুম ভাঙলো আজান শুনে। উঠে বসে আড়মোড়া ভেঙে খেয়াল করলাম আমি বেডে বসে আছি। আমার যতটা মনে আছে বেলকনির দোলনায় বসেছিলাম। তারপর রুমে কখন এলাম? সোফায় চোখ গেল, আকাশ ঘুমিয়ে আছে। উনি এসেছেন এখানে। ইস, আমার জন্য সোফায় ঘুমাতে হয়েছে ওনার তুলনায় সোফাটা ছোট।
আমার ঠিক মতো হয়ে যায়। উঠে পড়লাম বেড থেকে। আগের দিনের মতো সব গুছিয়ে আকাশকে ডাকলাম, এই যে ওঠেন, আজান দিয়ে দিয়েছে। নীল শাড়ি পরা একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর আমি তার পেছনে ছুটছি। মেয়েটা হেঁটে যাচ্ছে কিন্তু আমি দৌড়েও তাকে ধরতে পারছি না। মুখটা দেখতে পাচ্ছি না কিন্তু চেনা চেনা লাগছে। শাড়ির আঁচলটা সবুজ ঘাসের উপর দিয়ে যাচ্ছে। কালো মেঘের মতো চুলগুলো সারা পিঠ ছড়িয়ে আছে কোমরের নিচে পর্যন্ত। চুলগুলো কেমন চেনা চেনা লাগছে। আর ডান হাতে 3টা পদ্ম ফুল, সাদা, গোলাপি আর নীল। এই যে সেই মায়াবতী। আবার মনে হলো পেছন থেকে কেউ ডাকলো। পিছনে ফিরে কাউকে দেখলাম না। আবার সামনে তাকালাম কিন্তু মেয়েটা নেই। এই যে শুনছেন? ঘুম ভেঙে গেল। সামনে তাকিয়ে দেখি মেঘলা। আবার সেই স্বপ্ন কেন দেখলাম? মানে কি এই স্বপ্নের? পরপর 2 দিন একই সময় একই স্বপ্ন কেন দেখলাম? ডাকলাম বলে রাগ করলেন নাকি? কি হয়েছে, কি ভাবছেন? কিছু না। ওয়াশরুম থেকে এসে মসজিদের দিকে চলে এলাম। আমিও নামাজ পড়ে ওনার জগিংয়ে যাওয়ার ড্রেস বেডে রেখে কিচেনে চলে গেলাম। আজ কি রান্না করছো মা? পরোটা আর গরুর মাংস কষা। সকালে এটা খেতে আকাশ খুব পছন্দ করে। আজকে সারাদিন আকাশের পছন্দের খাবার রান্না করব। কেন, আজকে কি স্পেশাল কোনো দিন? স্পেশাল। গতকাল আকাশ তার বাবার স্বপ্ন পূরণ করেছে। মানুষটা খুব চাইতো আকাশ যেন তার দায়িত্ব বুঝে নেয়, টপ বিজনেসম্যানের তালিকায় নিজের নাম লেখায়। তার ছেলে হিসেবে আকাশকে নয়, বরং আকাশের বাবা হিসেবে যেন তাকে সবাই চেনে। কিন্তু আকাশ নিজের রাগ পুষে রেখে মানুষটা বেঁচে থাকতে কোনোদিন অফিসে পা রাখেনি। সবই হলো কিন্তু মানুষটা দেখলো না। পেছন থেকে জড়িয়ে ধরলাম মাকে। প্লিজ কান্না করো না মা, বাবা যেখানেই আছে ভালো আছে, সব দেখছে তিনি। বাবা কি তোমার কান্না পছন্দ করতো? আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, কিন্তু 30 বছরের সংসারে কখনো আমার চোখের পানি মাটিতে পড়তে দেয়নি। এমন না ঝগড়া হতো না, কিন্তু ঝগড়া হলেও যারই দোষ থাক সবসময় উনি সরি বলতো। তুমি অনেক লাকি মা। মন খারাপ করিস না, আকাশও তোকে ভালোবাসবে দেখিস। এতটা ভালোবাসবে তুই ভাবতেও পারবি না। এখন তুমি রান্না করো, আমি দেখি। উনি জগিং থেকে আসার আগেই রুমে এসে অফিসে যাওয়ার সব গুছিয়ে রাখলাম। তারপর শাওয়ার নিয়ে বেরিয়ে গেলাম। রুমে এসে ওয়াশরুমে যাব, দেখি দরজা অফ। মনে হয় মেঘলা গেছে, তাই সোফায় বসে ওয়েট করছিলাম। তখনই মেঘলা বের হলো। ওর দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কি হলো? উনি মনে হচ্ছে আমায় দেখেইনি। রেডি হয়ে নিচে গেলাম। ব্রেকফাস্ট করার সময়ও উনি একবারও আমার দিকে তাকায়নি। উনি কি এখনো রেগে আছেন আমার উপর? চুপচাপ ব্রেকফাস্ট করে বেরিয়ে এলাম। আজকে একবারও তাকাইনি মেঘলার দিকে। নিজেকে শক্ত করছি, বারবার ঠকতে পারবো না। ভার্সিটি চলে এলাম। লিজা ফোন দিয়েছে। হ্যাঁ লিজা, কই তুই? বকুল গাছের নিচে বসে আছি, তুই আয়। আচ্ছা, লিজা বসে আছে। সেখানে গিয়ে বসলে সজীব আর ওর কিছু বন্ধু এসে বসলো। কেমন আছিস তোরা? ভালো। ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। উঠে পা বাড়াতেই কিছুতে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলাম, কিন্তু সজীব ধরে ফেলেছে। সজীবের এক হাত আমার পিঠে, অন্য হাত কোমরে। কেমন অসহ্য লাগছে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সরে এলাম। সরি। আরে না, ঠিক আছে। লিজা চল। চল। একটা জিনিস খেয়াল করেছি, যেদিন সজীব আমাকে প্রপোজ করেছিল সেদিন থেকে সজীব এলে লিজা কেমন চুপচাপ হয়ে থাকে। কিন্তু কেন? রবি, কাজ হয়েছে? হ্যাঁ ভাই, হয়ে গেছে। দে এবার আমার কাজটা করে দে। ফাইল চেক করছিলাম, তখনই ফোনে একটা মেসেজ এলো। ওপেন করে দেখেই ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারলাম। মেঘলা, যখনই ভাবি তোমাকে আর কষ্ট দেব না, তখনই তুমি আবার কষ্ট দেওয়ার কারণ বের করো। এর পরিণাম তোমার ওপর ভারী পড়ে যাবে। একটা ক্লাস শেষ করে বাড়ি চলে এলাম। ভালো লাগছে না তাই। কি রে, এত তাড়াতাড়ি চলে এলি? এমনি ক্লাস করতে ভালো লাগতেছিল না তাই। শরীর খারাপ লাগছে দেখে জ্বর এলো নাকি? আরে মা, ব্যস্ত হইও না, কিছু হয়নি। এমনি ক্লাস করতে বিরক্ত লাগছিল। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নে। দুপুরে? টিয়া। হ্যাঁ খেলা আম্মা। কোথায় থাকিস তুই? সারাদিন শুধু টিভির সামনে বসে থাকিস? এখনই একটু বসেছিলাম। যখনই বলি তখনই এই কথা বলিস। এখন যা, বৌমাকে ডেকে আন। আচ্ছা বৌমণি, খালাম্মা তোমাকে ডাকছে। একটা গল্পের বই পড়ছিলাম, টিয়া আপু ডাকাতে তার দিকে তাকালাম। তুমি যাও, আমি আসছি। মা ডাকছিলে? আজকে আকাশের পছন্দের সব খাবার রান্না করেছি, আজকে তুই অফিস গিয়ে দিয়ে আয়। মা আমি কিন্তু। কোনো কিন্তু না, তুই যাবি, এটাই ফাইনাল। এখন আমার রুমে চল, রেডি করে দিচ্ছি।
মা আমার কোনো কথাই শুনলো না, জোর করে রুমে এনে শাড়ি পরার জন্য ব্লাউজ আর পেটিকোট পরে আসতে বলল। মা আমার কথাটা শোনো। কোনো কথা না, একটা কথা মনে রাখবি, সব সময় অধিকার এমনি এমনি পাওয়া যায় না। কিছু কিছু সময় নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হয়। মার দিকে অবাক হয়ে তাকালাম। তোমার মতো শাশুড়ি যেন প্রতিটা মেয়ে পায় মা। এখন কথা বাদ দিয়ে যা। মা সুন্দর করে নীল রঙের একটা সুন্দর শাড়ি পরিয়ে দিল। তারপর আমি হালকা একটু সেজে আকাশের খাবার নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হলাম। গাড়ি যত এগিয়ে যাচ্ছে আমার ভয় তত বাড়ছে, যদি রাগ করে। অবশেষে পৌঁছে গেলাম, কিন্তু গাড়ি থেকে নামতেই ভয় করছে। ধীরে ধীরে নেমে এলাম। অফিসটা অনেক বড়, 15 তলা মেবি। ভেতরে যেতেই রিসেপশনিস্ট দাঁড়িয়ে সালাম দিল। ম্যাম, কি হেল্প করতে পারি? আকাশ, মানে আকাশ চৌধুরীর কেবিন কোন ফ্লোরে? কিন্তু আপনি কে? আমি মেঘলা, ওনাকে বললেই হবে। ওকে, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। ইয়েস স্যার। ওকে, আমার কেবিনে নিয়ে আসো। ওকে স্যার, চলুন। রিসেপশনিস্টের সাথে যেতে লাগলাম। 10 ফ্লোরের লিফট খুলে গেল। কেউ কেউ আমাকে দেখে কিছু ফিসফিস করছে। এটাই স্যারের কেবিন, আপনি যান, আমি আসছি। ধন্যবাদ। একটু দাঁড়িয়ে থেকে সাহস করে নক করতে যাব, তার আগেই কামিং। ধীর পায়ে ভেতরে এলাম। আপনার খাবার মা পাঠিয়েছে। খুব সুন্দর লাগছে আমার পছন্দের রঙের শাড়িতে। বিয়ের পরদিন সকালে মানা করার পর শুধু এই বাড়িতে আসার সময় ছাড়া আর শাড়ি পরেনি। কথাটা সত্যি, শাড়িতে নারী সুন্দর, বউ লাগছে একদম। টেবিলে রাখো। খাবারের বক্সটা টেবিলে রেখে যেতে লাগলাম। আমি যেতে বলেছি? না। তাহলে যাচ্ছ কোন সাহসে? সরি। খাবারটা নিয়ে আমার সাথে এসো। কেবিনের পাশে একটা রুম আছে, ছোট একটা খাবার টেবিল, দুটো চেয়ার, একটা বেড, সোফা, একটা ইজি চেয়ার আর একটা আলমারিতে কিছু ড্রেস রাখা ইমার্জেন্সি প্রয়োজনের জন্য। বাবার যখন খারাপ লাগতো রেস্ট নিত, মা বাবার জন্য খাবার নিয়ে এলে একসাথে খেত। আমি ওই রুমটায় খুব কম যাই, বাবাকে মিস করি ওই রুমে। কথাগুলো ভেবে চেয়ার থেকে উঠে দাঁড়াতেই ভাঙা ফোনটা চোখে পড়ল। বিষয়টা মাথা থেকে বের হয়ে গিয়েছিল। মুহূর্তে রাগে হাত মুঠো হয়ে এলো। না, এই ব্যাপারটা অন্যভাবে হ্যান্ডেল করবো, রাগ দিয়ে নয়। অন্যের গায়ে পড়তে খুব ভালো লাগে, তাই না মেঘ পড়ি? আজ আমিও দেখি তুমি কতটা সহ্য করতে পারো। যেতে বলেও উনি বসে আছে, তাই আশেপাশে তাকিয়ে কেবিনটা দেখছি। অনেকটা বড় আর খোলামেলা। পেছনের দেয়ালটা কাচের, বাইরের সব দেখা যাচ্ছে। একপাশে বেশ কয়েকটা সোফা, সোফার সামনে একটা টি টেবিল। বড় চেয়ার টেবিলে আকাশ বসে আছে। একটা বুক সেলফে কিছু বই আর বেশিরভাগ ফাইল। একটা দরজা দেখা যাচ্ছে, কিন্তু এটা কিসের দরজা? আমি মনে করেছিলাম অফিস, মানে চারদিকে ফাইলের স্তূপ আর মাঝে দম বন্ধ জায়গায় উনি বসে কাজ করে। কিন্তু এটা তো অনেক গোছানো আর খোলামেলা। চলো। সেই দরজা দিয়ে একটা রুমে নিয়ে এলো। রুমটা খুব সুন্দর করে সাজানো। টেবিলে দুটো প্লেট, পানির জগ আর গ্লাসও রাখা। খাবার সার্ভ করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুমে চলে গেলাম। ওনার খাবার সার্ভ করে বসে আছি। তোমার খাবার কোথায়? আমি বাসায় গিয়ে খাবো। ওকে, দেখা যাক। সব দেখছি আমার পছন্দের খাবার। কি ব্যাপার, সকালেও আমার পছন্দের খাবার ছিল, এখনো আবার নিয়েও এসেছে আমার প্রিয় রঙের শাড়ি পরে। আমি জানি না, মা জানে। ওকে, খাইয়ে দাও। মানে? বুঝতে পারোনি? বাংলায় তো বললাম। কিন্তু আমি যা বলছি তাই করো। কাপা কাপা হাতে এক লোকমা ওনার সামনে ধরলাম। উনি খাবার মুখে নিতেই আমি কেঁপে উঠলাম। খাবার মুখে নেওয়ার সময় ইচ্ছে করে ঠোঁট দিয়ে আঙুল স্পর্শ করেছি। এবার সহ্য করো, বারবার একই কাজ করছি। এইভাবে কাউকে খাওয়ানো